10 লাখেরও বেশি মানুষ যে স্টেশন দিয়ে যাতায়াত করেন, ভারতের সেই সবচেয়ে ব্যস্ত রেলওয়ে টার্মিনাল অর্থাৎ আমাদের হাওড়া স্টেশনের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা প্রতিদিন যাতায়াত করার 99% যাত্রী জানেন না। 19 শতাব্দীতে ব্রিটেনের শিল্প বিপ্লবের পর ভারতেও কলকারখানা এবং স্টিমার চালানোর জন্য প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয়। তৎকালীন রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলের খনি থেকে বিপুল পরিমাণ কয়লা এবং ছোটনাগপুর মালভূমি থেকে লোহা ও অন্যান্য খনিজ সম্পদ দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য ইংরেজদের একটি শক্তিশালী ও দ্রুত পরিবহন ব্যবস্থার প্রয়োজন ছিল। হাওড়া স্টেশন তৈরি করে রেল লাইনের মাধ্যমে এই খনিজ সম্পদ সরাসরি হুগলি নদীর তীরে আনা সহজ হয়েছিল। অনেকের মনে প্রশ্ন জাগে, ইংরেজরা মূল শহর কলকাতায় স্টেশন না বানিয়ে নদীর উপরে হাওড়াতে কেন বানালো? তখন হুগলি নদীর ওপর আজকের মতো সেতু বা হাওড়া ব্রিজ ছিল না। যদি স্টেশনটি কলকাতার দিকে করা হতো তবে সব মালপত্র নদী পার করে আনার জন্য বিপুল খরচ ও ঝক্কি পোহাতে হতো। তাই নদীর পশ্চিম পাড় অর্থাৎ হাওড়াকে রেলের টার্মিনাস হিসাবে বেছে নেওয়া হয়, যেখান থেকে নৌকায় বা ফেরিতে করে সহজেই কলকাতায় মালপত্র পারাপার করা যেত। ভারতীয়দের যাতায়াতের সুবিধার জন্য নয়, বরং ভারতের সম্পদ নিখুঁতভাবে শোষণ করা, নিজেদের বাণিজ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং ভারতের উপর ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণ চিরস্থায়ী করার জন্যই ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির মাধ্যমে ইংরেজরা এই ঐতিহাসিক হাওড়া স্টেশনটি তৈরি করেছিল। ভারতের স্বাধীনতার ঠিক 93 বছর আগে অর্থাৎ 1854 সালের 15ই আগস্ট বৃহস্পতিবার সকাল 8:30 হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেনটি অফিসিয়ালি ছেড়েছিল। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে হুগলি স্টেশন পর্যন্ত গিয়েছিল। প্রায় 39 কিলোমিটার অর্থাৎ 24 মাইল পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছিল 91 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 31 মিনিট। এই ঐতিহাসিক যাত্রাপথে ট্রেনটির স্টপেজগুলি ছিল বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। এই 3টি স্টেশনে থামার পর ট্রেনটি তার শেষ গন্তব্য হুগলি স্টেশনে গিয়ে পৌঁছায়। ট্রেনটি যখন চন্দননগরে দাঁড়াতো সেটি কিন্তু তখন ব্রিটিশ ভারতের অংশ ছিল না। চন্দননগর তখন ছিল একটি ফরাসি উপনিবেশ, অর্থাৎ ভারতের প্রথম ট্রেন চলাকালীন সেটি আন্তর্জাতিক সীমানা পার করার মতো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করেছিল। হাওড়া থেকে চলা প্রথম বাষ্পীয় ইঞ্জিন চালিত ট্রেনটির নাম ছিল লর্ড ডালহৌসি। ট্রেনটির চালক ছিলেন মিস্টার হ্যারিসন। উদ্বোধনের দিন ট্রেনটি কোনো দুর্ঘটনার মুখে পড়বে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় ছিল, কিন্তু হ্যারিসন সাহেব অত্যন্ত দক্ষতার সাথে ট্রেনটি হুগলি পৌঁছে দেন। প্রথম দিনে মাত্র 3000 মানুষের বসার জায়গা থাকলেও স্টেশনে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। ট্রেনের টিকিট কাটার জন্য রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। হাওড়া থেকে হুগলি যাওয়ার ভাড়া ছিল ফার্স্ট ক্লাসের জন্য 3 টাকা, যা সেই সময় অত্যন্ত ব্যয়বহুল ছিল। তাই ফার্স্ট ক্লাসে কেবল ব্রিটিশ ও জমিদাররা চড়তেন। সেকেন্ড ক্লাসের ভাড়া ছিল 1 টাকা 2 আনা এবং থার্ড ক্লাসের ভাড়া ছিল মাত্র 7 আনা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই ছিল। আপনি কি জানেন, বাংলায় 1853 সালেই ট্রেন চালু হওয়ার কথা ছিল, কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলায় প্রথম ট্রেনের ইঞ্জিন বহনকারী জাহাজটি সমুদ্রের বুকে ডুবে যায়, আর যে বগিগুলো অর্ডার দেওয়া হয়েছিল তা ভুল করে চলে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। তাই কলকাতার 2 বিখ্যাত কোচ মেকার কোম্পানি স্টুয়ার্ড অ্যান্ড কোং এবং শেটন অ্যান্ড কোংকে দায়িত্ব দেওয়া হয়। ভারতীয় মিস্ত্রিরা সম্পূর্ণ দেশীয় কাঠ এবং প্রযুক্তির সাহায্যে অত্যন্ত দ্রুততার সাথে ভারতের প্রথম ট্রেনের জন্য 3টি ফার্স্ট ক্লাস এবং 2টি সেকেন্ড ক্লাসের বগি বানিয়ে রেকর্ড তৈরি করেন। কিন্তু ইতিহাস সবসময় সোজা পথে চলে না। 1840-এর দশকে এই হাওড়ের জলাভূমিতে থাবা বসালো এক অদৃশ্য শত্রু, ভয়াবহ কালাজ্বর আর প্লেগ মহামারী। পর্তুগিজ অনাথ আশ্রমের ছোট ছোট শিশুরা একের পর এক মরতে শুরু করলো। ঠিক সেই সময়েই দেবদূতের মতো হাজির হলো ব্রিটিশ রেল কোম্পানি। একদিকে মহামারীর আতঙ্ক, অন্যদিকে ব্রিটিশদের মোটা অঙ্কের টাকার অফার। নিরুপায় হয়ে পর্তুগিজ পাদ্রীরা জমি বিক্রি করে গঙ্গা পার করে চলে এলেন কলকাতার বড়বাজারের মুরগিহাটায়। আর এই মহামারীর ট্র্যাজেডির উপরেই গড়ে উঠল আজকের হাওড়া স্টেশন। 1854 সালে যখন হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন চলে, তখন হাওড়া স্টেশনের ভেতরে কোনো টিকিট কাউন্টারই ছিল না। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে তাদের মূল বুকিং অফিস এবং টিকিট কাউন্টারটি তৈরি করেছিল কলকাতার আর্মেনিয়াম ঘাটে। যাত্রীরা ওপার থেকে টিকিট কাটতেন এবং সেই টিকিটের দামের সাথেই রেলের লঞ্চ বা স্টিমারের ভাড়াও যুক্ত থাকতো। টিকিট কাটার পর তারা রেলের বিশেষ লঞ্চে করে গঙ্গা পার হয়ে হাওড়ার টিনের শেড দেওয়া প্রথম প্ল্যাটফর্মে এসে পৌঁছাতেন। পরবর্তীকালে যখন হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে বিশেষ সাবওয়ে বা টানেল তৈরি করা হয়েছিল, তখন যাত্রীদের সুবিধার জন্য সাবওয়ের ভেতরে আন্ডারগ্রাউন্ড টিকিট কাউন্টার তৈরি করা হয়। আজ প্রযুক্তির আধুনিকীকরণ এবং অনলাইন টিকিটের যুগে সেই সাবওয়ের ভেতরের প্রাচীন কাউন্টারগুলো বন্ধ এবং পরিত্যক্ত। 1901 থেকে 1905 সালের মধ্যে যখন স্থপতি হ্যালসি রিকার্ডের নকশায় আজকের বিশাল বড় লালবাড়ি বা ওল্ড কমপ্লেক্সটি তৈরি সম্পন্ন হয়, তখন কাউন্টার ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়।
ব্রিটিশ আমলে তৈরি সেই মজবুত সেগুন কাঠের তৈরি প্রাচীন কাউন্টারগুলোর অবশিষ্টাংশ আজও হাওড়া স্টেশনে বর্তমান। 1942 থেকে 43 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমান হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ ধ্বংস করার পরিকল্পনা করেছিল। স্টেশনটিকে শত্রুপক্ষের নজর থেকে বাঁচাতে তৎকালীন ব্রিটিশ সরকার গোটা হাওড়া স্টেশনের সমস্ত আলো নিভিয়ে ব্ল্যাক আউট করে রাখার ব্যবস্থা করেছিল। গঙ্গার ওপর কৃত্রিম ধোঁয়া তৈরি করা হতো যাতে আকাশ থেকে পাইলটরা স্টেশনটি খুঁজে না পায়। প্ল্যাটফর্ম সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন। এখানে মোট 23টি প্ল্যাটফর্ম এবং 26টি রেল লাইন রয়েছে। স্টেশনটি ওল্ড কমপ্লেক্স অর্থাৎ 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম এবং নিউ কমপ্লেক্স অর্থাৎ 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। মাঝখান থেকে 16 নম্বর প্ল্যাটফর্মটি গায়েব। বছরের পর বছর ধরে লাখ লাখ যাত্রী এই নিখোঁজ প্ল্যাটফর্মের ধাঁধার সম্মুখীন হয়েছেন। 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গায় কোনো সাধারণ ট্রেনের প্ল্যাটফর্ম ছিল না। ওল্ড এবং নিউ কমপ্লেক্সের মধ্যবর্তী এই অংশটিকে বলা হতো 0 মাইল। মূলত এখানে শুধু মালবাহী ট্রেন চলাচল করার জন্য একটি বিশেষ ডেডিকেটেড লাইন রাখা হয়েছিল। ব্রিটিশ আমল থেকেই মধ্য এবং পূর্ব রেলওয়ে সমস্ত রেল লাইনের দূরত্বের হিসেব রাখা হতো এই 16 নম্বর প্ল্যাটফর্মের একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে, তাই একে বলা হয় 0 মাইল। বর্তমানে সাধারণ যাত্রীদের সুবিধার্থে এই রহস্যময় 16 নম্বর প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণ আধুনিক রূপ দিয়ে নতুন করে তৈরি করার কাজ চলছে। হাওড়া স্টেশনের ভেতর দিয়ে গাড়ি চলার এই আজব এবং চমৎকার ব্যবস্থা পুরো বিশ্বে আর কোথাও দেখতে পাবেন না। মানুষের কাছে এটি ক্যাব রোড নামে পরিচিত। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 8 নম্বর এবং 9 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে একটি পিচ ঢালা রাস্তা, যেখানে দুই পাশে দুটি আস্ত দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে, আর তার মাঝখান দিয়ে অনায়াসে শত শত গাড়ি ও ট্যাক্সি হর্ন বাজিয়ে চলাচল করে। মূলত তৎকালীন বড়লাট, ভাইসরয় বা ভিআইপি ব্রিটিশ রাজকর্মচারীরা যাতে স্টেশনের সাধারণ ভিড়ের মুখোমুখি না হয়ে সরাসরি তাদের বিলাসবহুল ট্রেনের বগির সামনে নামতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ড্রাইভ ইন কারওয়ে তৈরি করা হয়েছিল। অনেকেই মনে করেন হাওড়ায় কেবল একটিই ক্যাব রোড রয়েছে, কিন্তু বাস্তবে ওল্ড কমপ্লেক্সের পাশাপাশি সাউথ ইস্টার্ন রেলওয়ে নিউ কমপ্লেক্সেও অর্থাৎ 21 ও 22 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আরেকটি ক্যাব রোড রয়েছে। প্রতিদিন এই দুটি পথ মিলিয়ে প্রায় 1000টিরও বেশি গাড়ি স্টেশনের ভেতরে প্রবেশ করে এবং যাত্রী ওঠানো নামানোর কাজ করে। লন্ডনের টেমস নদীর তীরে যেমন বিখ্যাত বিগ বেন রয়েছে, ঠিক তেমনই কলকাতার গঙ্গার তীরে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে রয়েছে এক ঐতিহাসিক দৈত্যাকার ঘড়ি। প্রায় 1 শতাব্দী প্রাচীন এই ঘড়িটিকে বলা হয় হাওড়ার বিগ বেন। ঘড়িটি 1926 সালে বসানো হয়েছিল। এটি তৈরি করেছিল লন্ডনের বিখ্যাত জেমস কোম্পানি। কলকাতার বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ রায় স্টেশনে সেটিকে স্থাপন করেন। এটি একটি টুইন ফেস্ট ঘড়ি, যা একটি ভারী কাঠের ফ্রেমের উপর পিঠোপিঠি দুটি ডায়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িটি শুরুর দিকে দূরনিয়ন্ত্রক পালসার যন্ত্রের মাধ্যমে বিশাল ঘড়িতে ম্যানুয়ালি দম দিতে হতো। 1975 সালে রেল কর্তৃপক্ষ এটিকে মেকানিক্যাল থেকে ইলেকট্রোমেকানিক্যাল রূপ দেয় এবং বর্তমানে এটি আধুনিক রিচার্জেবল ব্যাটারির সাহায্যে চলে। রহস্যজনকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার সময়ও এই ঘড়ির কোনো ক্ষতি হয়নি। হাওড়া স্টেশন শুধু মাটির ওপরেই নয়, মাটির নিচেও রেকর্ড করেছে। এখানকার নতুন মেট্রো স্টেশনটি মাটির প্রায় 32 মিটার নিচে অবস্থিত, যা একটা 10 তলা বাড়ির সমান গভীর। আর এটাই ভারতের গভীরতম মেট্রো স্টেশন। শুধু তাই নয়, ভারতের প্রথম নদীর তলদেশ দিয়ে চলা মেট্রো এই হাওড়া স্টেশনকে কলকাতার সাথে জুড়ে দিয়েছে। আজকে যে হাওড়া স্টেশনে আমরা শান্তিতে যাতায়াত করি, আজ থেকে 100 বছর আগে এই স্টেশনের প্রতিটি কোণায় চলত ব্রিটিশ পুলিশ আর ভারতীয় বিপ্লবীদের লুকোচুরি খেলা। কিভাবে বাঘা যতীন আর রাসবিহারী বসুর মতো বীরেরা এই স্টেশনকে ব্যবহার করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, জানেন কি আপনারা? বাঘা যতীন, নেতাজি, রাসবিহারী বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনের দলের বিপ্লবীরা উত্তর ভারত যেমন লাহোর বা বেনারস থেকে বাংলায় অস্ত্র ও গোপন চিঠি নিয়ে আসার জন্য এই স্টেশনটিকেই ব্যবহার করতেন। তা কোন রহস্যটা আপনার সব থেকে বেশি অদ্ভুত লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।